প্রথম মাসেই আমি প্রেগনেন্ট হওয়াতে আমার সন্তানটাকে আমি দুনিয়ার আলো পর্যন্ত দেখাতে পারলাম না, কারণ আমার শাশুড়ি চাইতো না যে আমার এত তাড়াতাড়ি সন্তান হোক। স্বামী একজন প্রবাসী, মাত্র 3 মাসের ছুটি নিয়ে সে বাংলাদেশে এসেছিল বিয়ে করার জন্য। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, আমার বাবা মায়ের সামর্থ্য নেই কোনো ভালো ঘরে ভালো লোকের সাথে আমাকে বিয়ে দেওয়ার। তার জন্যই আমার বাবা মা একটা প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। বিয়ের সময়ই তাদের সাথে আমাদের কথা হয়েছিল সে আমাকে বিয়ে করে রেখে আবার প্রবাসে চলে যাবে। একটা মেয়ে কিন্তু কখনোই চায় না তাকে বিয়ে করে রেখে তার স্বামী প্রবাসে চলে যাক। আর সব ঘরের মেয়েদেরও কিন্তু শুধু এই একটা কারণে প্রবাসী ছেলেদের কাছে বিয়ে দিতে চায় না। যেহেতু আমার বাবা মায়ের সামর্থ্য নেই, এজন্য আমাকে সেই প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। আর ওইদিকে আমার শাশুড়ি মায়েরও ইচ্ছে ছিল সে একটা গরিব ঘরের মেয়েকে তার ছেলেকে দিয়ে বিয়ে করাবে, কারণ শাশুড়ির মুখে মুখে যেন সেই মেয়েটা কোনো জবাব না দিতে পারে। শাশুড়ি যা বলবে তাই শুনবে ওই মেয়েটা, কারণ মেয়েটা তো গরিব, মুখে মুখে কথা বলার শক্তি তার থাকবে না। আমাদের দুই ফ্যামিলির সম্মতিতে আমাদের দুইজনের বিয়েটা হয়। আমি যে মাসেই ছুটিতে এসেছিল সেই মাসেই আমাদের দুইজনের বিয়েটা হয়ে যায়। আর ঠিক তার পরের মাসেই আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সেই থেকেই শুরু হয় আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ, কারণ আমার শাশুড়ি মা কখনোই চাইতো না যে এত তাড়াতাড়ি আমার বাচ্চা, কারণ আমার স্বামী নাকি কেবলই বাড়ি করেছে আর তার 2 বোনকে বিয়ে দিয়েছে, তাতে সে অনেক টাকা ঋণ হয়ে গেছে। এখন বাচ্চা হলে নাকি খরচ আরো বেড়ে যাবে। তো আমার স্বামী সেই ঋণ শোধানোর জন্য আমাকে রেখে আবার প্রবাস চলে যাবে। আর আমাকে বিয়ে করার আগে থেকে আমি কিন্তু এই কথাটা জানতাম যে আমার স্বামী আবার প্রবাসে চলে যাবে। আর এইদিকে বিয়ের পর আমাকে কিন্তু আমার শাশুড়ি লেখাপড়াটাও করতে দেয়নি, মানে লেখাপড়াটাও বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম আমি একা একা কিভাবে থাকবো, স্বামীও তো চলে যাবে, বাচ্চাটা হলে আমি অন্তত সেই বাচ্চাটাকে নিয়ে থাকতে পারবো। এখানেই শুরু হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আপত্তি। সে সবসময় বলতে লাগলো আমি এখনই কেন বাচ্চা নিলাম, এখনই আমার বাচ্চা নেওয়াটা ঠিক হয়, আমার বয়স নাকি অনেক বেশি, এজন্য এত তাড়াতাড়ি আমার বাচ্চা ধরেছে। শাশুড়ি মা আমাকে অনেক করে বলতে লাগলো আমি যেন বাচ্চাটাকে নষ্ট করে দেই, কিন্তু আমি কি করে এই বাচ্চাটাকে নষ্ট করে দিব, আমি তো ইচ্ছে করে এই বাচ্চাটা নিয়েছি। তখন আমি আমার স্বামীকে বললাম তুমি একটু তোমার মাকে বোঝাও না, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না, আমি ওকে জন্ম দিতে চাই। তখন আমার স্বামী আমাকে বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিছুদিন পরেই আমার স্বামী আবার প্রবাসে চলে যায়। আর স্বামী প্রবাসে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে সবসময় বোঝাতে থাকে দেখো বৌমা এখনই তোমার বাচ্চা নেওয়ার বয়স হয়নি, তুমি অনেকটাই ছোট, এই বাচ্চাটাকে নষ্ট করে দাও। আমি আমার শাশুড়ির পায়ে পর্যন্ত ধরেছি আমার এই বাচ্চাটাকে রাখার জন্য। আমার স্বামীকে পর্যন্ত ফোন করে বলেছি তুমি তোমার মাকে একটু বোঝাও না আমাকে এই বাচ্চাটা রাখতে দেওয়ার জন্য। তখন আমার স্বামী আমাকে বলে মা যখন এত বারবার বলছে তখন এটাকে নষ্ট করে ফেলো, এটা না রাখাই ভালো। আমি তার এই কথাটি শুনে তখন আর দেরি করিনি, বাবার বাসায় চলে যাই। বাবার বাসায় গিয়েই বা আর কতদিন থাকবো, আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আবার শ্বশুর বাড়িতে চলে আসি। শ্বশুর বাড়িতে আসার কিছুদিন পরেই আমার শাশুড়ি একদিন খুব আয়োজন করে সবকিছু খাবার টাবার নিয়ে বসে আছে, নাকি আমাকে নিয়ে একসাথে খাবে। তারপর আমি শ্বশুর শাশুড়ি সবাই একসাথে খাবারটা খেলাম। খেয়ে আমি রাতে ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে অর্ধেক রাত্রির সময় আমার প্রচুর পেটে ব্যথা, আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তখন চিৎকার করছিলাম আর আমার শাশুড়ি আর শ্বশুরকে ডাকছিলাম। তারা আমাকে খুব তাড়াতাড়ি সেই রাত্রিবেলায় হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তাররা জানায় যে আমার বাচ্চাটা আর নেই। অনেক কান্না করেছিলাম সেদিন, এতটা কষ্ট লেগেছিল, এত যুদ্ধ করলাম এই সন্তানটার জন্য, অথচ আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি 3 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। 3 দিন পর আমি আবার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়ির এলাকার সবাই তো কথাগুলো শুনতে লাগলো যে শাশুড়ি নাকি আমাকে কিছু খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিয়ে যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর মোটামুটি একটু সুস্থ হওয়ার পর আমি আবার শ্বশুর বাড়িতে চলে যাই। শ্বশুর বাড়িতে সমস্ত কাজ আমাকে দিয়ে শাশুড়ি করা, তিনি শুধু বসে বসে হুকুম করতেন, তাতে আমার কোনো সমস্যা ছিল না। কারণ ছোটবেলা থেকে একটা জিনিসই দেখে দেখে বড় হয়েছি আমার মা চাচিদের, যে বাড়ির বউদের নাকি বাড়ির সমস্ত কাজ করতে হয়, কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আজ যতই দিন যেতে লাগলো ততই আমার শাশুড়ি আর আমার স্বামীর আসল রূপটা বের হতে লাগলো। তাদের ব্যবহার অবহেলা এতটাই বাড়তে লাগলো, আগে দিনে 2 থেকে 3 বার আমার স্বামী আমাকে ফোন দিয়ে দিয়ে কথা বলতো, আর এখন 2 দিন 3 দিনেও আমাকে একটি বারের জন্য কল দেয় না। আমি যদি কল দেই সে উল্টা আরো রাগারাগি করে, নাকি অনেক ব্যস্ত, আমার সাথে কথা বলার কোনো সময় নেই, আমি নাকি তাকে ফোন দিয়ে তাকে বিরক্ত করছি, তার কাজে ডিস্টার্ব করছি। আর এই অবহেলার মধ্যেই সংসার করতে করতে আমার বিবাহিত জীবনে 6টা বছর কেটে যায়। 6 বছর পর আমার স্বামী আবার বিদেশ থেকে দেশে আসে ছুটিতে। আর এইবার সে দেশে এসে বলছে এবার আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। তার সাথে বন্ধু বান্ধব সবারই নাকি বাচ্চা হয়ে গেছে, সবাই বাচ্চার সাথে কথা বলে খেলাধুলা করে। তার এই কথাটা শুনে আমার ভিতরটা ফেটে যাচ্ছিল, হাসিও পাচ্ছিল। আর এইবার সে একেবারে চলে এসেছে, আর বিদেশ যাবে না, দেশেই টুকটাক বিজনেস করবে আর দেশেই থাকবে। আমরা 2টা বছর চেষ্টা করলাম সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমাদের আর সন্তান হচ্ছিল না। স্থানীয় যে যা বলেছিল কবিরাজ হুজুর সবার কাছ থেকে তাবিজ পানি পড়া সবকিছু করা শেষ করে 2 বছর পর আমরা 2 জন ডাক্তার দেখাই। ডাক্তার সমস্ত টেস্ট করে জানায় আমার স্বামী নাকি কখনোই বাবা হতে পারবে না, সমস্যাটা নাকি তার। আর এই কথাটা জানার পর আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে এতটা আদর করে, এতটা ভালোবাসে, এতটা কেয়ার
কেয়ার করে যেন আমি তার ছেলেকে ছেড়ে না যাই। একটা কথা আছে জানেন তো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নিষ্পাপ একটা জানকে দুনিয়ার আলো দেখার আগেই প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ কি তার প্রতিশোধ না নিয়েই ছেড়ে দেবে? যাই হোক, তাদের বিচার তো হলো, কিন্তু মাঝখান থেকে আমিও মা হতে পারলাম না। তাদের পাপের ভাগিদার আমিও হয়ে গেলাম, তাদের পাপের শাস্তি আমিও ভোগ করি। আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।